মানুষ যখন প্রেম করে কিংবা পরকীয়া করে তখন মানুষের মধ্যে লাজ লজ্জা শরম কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কখন কি বলে কখন কি করে কোনো প্রকার হিতাহিত জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু থাকে না। টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায় মানুষ। এবং সব সময় দেখবেন তাদের মধ্যে একটা ইউটার্ন প্রবণতা দেখা যায়। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ইউটার্ন স্পেশালিস্ট জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। প্রেমের মরা আসলেও জলে কোনো কারণে ডুবে না। দেশের রাজনৈতিক সার্কাস আপনাদের কেমন লাগছে? আশা করি প্রত্যেকেই কমেন্ট বক্সে এসে এই রাজনৈতিক সার্কাস সম্পর্কে 2 লাইন মন্তব্য করে যাবেন। হঠাৎ করে নির্বাচনের এতদিন পর এসে বিএনপির যে দিল্লির প্রতি প্রেম সেটা ফুটে উঠেছে। যে দলটা এতদিন সকালে ঘুম থেকে ওঠার পর ভারতের 14 গোষ্ঠী উদ্ধার না করলে তাদের পেটের ভাত হজম করতে পারতো না, যারা ভারতীয় শাড়ি পরিয়ে ভাব নিয়েছিল, সেই বিএনপি এখন দিল্লির দরবারে এমন ভাবে সিজদায় পড়তেছে, তাদের চেনাটাই অনেকটা মুশকিল হয়ে গেছে। চিনতে পারতেছি না, বিশ্বাস করেন। তারেক রহমানের সেই বিখ্যাত ডায়লগের কথা আপনাদের মনে আছে? ওই দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অসংখ্য বার এই স্লোগান তারেক রহমান বিদেশে বসে ভিডিও কলে দিয়েছে, মনে আছে? এই স্লোগান শুনতে শুনতে একটা সময় কানে পচন ধরে গিয়েছিল বাঙালির। এখন পিন্ডির যে বর্তমান অবস্থা, যেই জঘন্য অবস্থা, তাদের পেটে তাদের কপালে একটা রুটিও জুটে না। তাই তারেক রহমান বুঝে গিয়েছেন এই পিন্ডি চিবিয়ে আর কোনো লাভ নাই, এখন দিল্লির লাড্ডু ছাড়া আর কোনো গতি নাই। যার কারণে এখন দিল্লির লাড্ডু খাওয়ার জন্য দিল্লির পায়ে বারবার সালাম করতেছেন। যে দিল্লিকে গালি দিয়ে সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করলেন, সেই দিল্লির হাই কমিশনারের সাথে দাঁত কেলিয়ে ছবি তোলা হচ্ছে, তুলতেছেন জনাব তারেক রহমান। এটা কি রাজনীতি নাকি সস্তা কোনো সিনেমার ভিলেনের ভোল পাল্টানোর চিত্র? আপনাদের মনে আছে সালাউদ্দিন আহমেদ, যাকে আমরা শিলং নামে চিনি, যিনি নিখোঁজ হয়ে সোজা গিয়ে উঠলেন ভারতের শিলংয়ের একটি পাহাড়ে। তখন তার দলের নেতারা বারবার বলেছিল আওয়ামী লীগ দিল্লির দালাল। কিন্তু আপনি উদ্ধার হলেন ভারতের পাহাড়ে আর দালালি করলো আওয়ামী লীগ। এইটা কোন ধরনের যুক্তি ভাই? শিলং সালাউদ্দিন সাহেব, আওয়ামী লীগ যদি দিল্লির দালাল হয় তবে আপনি কি ভারতের জামায়াদর খেতে পাহাড় ভ্রমণে গিয়েছিলেন? আপনাদের দলের সব বড় বড় নেতার অসুখ হলে ভারতে যায়, বাচ্চা হলে ভারতে যায়, প্রেগনেন্ট হলে ভারতে যায়, অ্যাবর্শন করাতে ভারতে যায়। আর মাইক্রোফোন হাতে পেলে আপনাদের ভারত বিরোধী বক্তব্য, ভারত আমাদের শত্রু, এই যে 2 নাম্বারই, এর থেকে বড় 2 নাম্বারে মিথ্যা কথা মহাবিশ্বে আর একটা আছে? কেউ বলতে পারবেন? আর আমাদের রিজভী সাহেব, তার কথা তো না বললেই নয়। নয়াপল্টনের সামনে দাঁড়িয়ে যখন তিনি ভারতীয় শাড়ি পুরাই দিলেন, বয়কট ইন্ডিয়ার ডাক দিলেন, তখন দেশের মানুষ ভেবেছিল আরে বিএনপি এবার বুঝি সত্যি সত্যি লাঠি হাতে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যাবে, 7 সিস্টার্স আলাদা করবে, উলফার সাথে যোগ সাজস ঘটিয়ে 7 সিস্টার্সকে আলাদা করে পশ্চিমবঙ্গ এবং 7 সিস্টার্স মিলিয়ে বাংলাদেশ সহ বিশাল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, পাকিস্তানের স্বার্থ উদ্ধার করবে। কিন্তু সেই আগুনের ধোঁয়া শেষ হতে না হতেই দেখা গেল তারেক রহমান লন্ডনে বসে দিল্লির সাথে গোপন বাসর সাজানোর পরিকল্পনা ফন্দি এঁটে বাংলাদেশে ফিরেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। রিজভী ভাই শাড়ি পরিয়েছেন শুধুমাত্র তার পাবলিসিটির জন্য। আর তারেক রহমান এখন দিল্লির পা চাটতেছেন তার গদিটাকে দীর্ঘমেয়াদী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। এর বাইরে আর কোনো কিছুই না। এখন আসেন আসল তর্কে। দেশের একদল তথাকথিত বুদ্ধিজীবী যারা সারাদিন চিল্লাইতো না আওয়ামী লীগ দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। ভাইরে, আওয়ামী লীগ যদি দালালি করে তবে তারা সেটা বুক ফুলিয়ে করে, কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে করে। কিন্তু বিএনপির দালালি তো পরকীয়া প্রেমের মতো। আমরা দেখতে পাচ্ছি জনগণকে দেখাবে আমরা ভারত বিরোধী, আর অন্ধকারে গিয়ে দিল্লির পা চাটবে, জুতা চাটবে, চেটে পুটে একদম পরিষ্কার করে দেবে। আর বলবে দাদা একটা বার সিটে বসাইয়া দেন, যা বলবেন আমরা তাই করব, আপনাদের গোলাম হয়ে থাকবো। এই যে দ্বিচারিতা, এই যে 2 নাম্বারি চরিত্র, এটা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে? আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক রাখে, সেটা ওপেন সিক্রেট, তারা অন্তত লুকো ছাপা করে না। কিন্তু বিএনপির চরিত্র ওই পাড়ার সেই ঝগড়াটে মহিলার মতো, যে দিনের বেলা গালি দেয় আর রাতের বেলা গিয়ে বলে আমাকে একটু লবণ ধার দেওয়া যাবে।
এটাই বিএনপির চরিত্র। বিএনপি হইল মিথ্যুক আর 2 নম্বরীদের কারখানা। এদের ডিকশনারিতে দেশপ্রেম মানে হলো ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজে বের করা। এর জন্য যদি কারো পা চাটতে হয়, গোলামি করতে হয়, তাতেও তাদের কোনো সমস্যা থাকে না। স্ক্রিনের ছবিটার দিকে তাকান, কি চমৎকার হাসি। যে তারেক রহমান এক সময় ভারতের নাম শুনলে চোখ রাঙাতেন, সেই তারেক রহমান এখন দিল্লির সহায়তায় দীর্ঘমেয়াদে গদিতে থাকার জন্য চামচামি করতেছেন। এখন আর তিস্তা চুক্তির কথা মনে পড়ে না, এখন আর সীমান্তে ফেলানি হত্যার বিচার চান না, এখন শুধু চাই দিল্লির একটুখানি দয়া। একেই বলে রাজনীতির নামে চরম মাত্রায় ভণ্ডামি। আর জনাব তারেক রহমান হচ্ছে এই ভণ্ডামির জনক, ভণ্ড তারেক রহমান। বিএনপি প্রমাণ কইরা দিল তাদের কাছে যে আদর্শ বলে কোনো কিছু নাই, তাদের কাছে নীতি মানে হলো যেই লাও সেই কদু, দিল্লি শুধু আমাদের মুখের মধু। তাই তো? আচ্ছা, হাসনাত সার্জিসরা কি এখন বুবা হয়ে গেছে? কিরে হাসনাত আব্দুল্লাহ, কিরে সার্জিস, গলা কি বৈশা গেছে? এখন কি আর স্লোগান বের হয় না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা? মৌলবাদী জঙ্গিরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলে তখন তোমাদের একদম ফেটে যায়, তোমরা রাজপথ গরম করে ফেলো। এখন যখন তোমাদের বড় ভাই প্রধানমন্ত্রী দিল্লির পদতলে লুটিয়ে পড়েছে, তখন তোমাদের বিপ্লব থাকে না, এখন আর নাই, এখন আর বিপ্লবী চেতনা নাই, সবকিছু ড্রয়িং রুমে চলে গেছে। তাই তো? আওয়ামী লীগ দালালি করলে তোমরা বলো দেশদ্রোহী, আর বিএনপি দালালি করলে তোমরা বলো কূটনৈতিক সাফল্য। এই ভণ্ডামিটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? কি ভেবেছো বুঝে না? বুঝে। শেষে শুধু একটা কথাই বলবো, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভণ্ডামির খোয়ার, একটা কোম্পানি, যারা ক্ষমতার জন্য নিজেদের চামড়া বদলাতে পারে, যারা সকালে পিন্ডি আর বিকেলে দিল্লির কদম বুচি করতে পারে, তাদের মুখে দেশপ্রেমের কথা কোনোভাবেই মানায় না। দালালি সবাই করে, কিন্তু বিএনপি যেটা করে সেটা হলো জাত ভণ্ডামি। দিল্লির লাড্ডু খাওয়ার জন্য আপনারা যে লাইন ধরেছেন, তাতে আপনাদের ভারত বিরোধী মুখোশটা এখন নর্দমায় পড়ে গেছে জনাব 10% তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন বুঝে গিয়েছে বিএনপির চরিত্র বলে কোনো শব্দ নাই। বিএনপি আপাদমস্তক একটা ভণ্ডদের সংগঠন, একটা 2 নাম্বারদের সংগঠন, একটা ক্লাব। এটা কোনো আদর্শিক রাজনৈতিক দল না। ধীরে ধীরে আরো বিস্তর আকারে, ব্যাপক আকারে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে বিএনপি কতটা ভণ্ড এবং মুখোশধারী। দিল্লি না ঢাকা স্লোগানটা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আমরা আবারও দেখতে চাই। দিল্লির প্রতি আহ্বান থাকবে, বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা সাপ, এই সাপকে বিশ্বাস করবেন তো ফের ছবল খাবেন। আরেকটা কথা বলে নিই, উলফার শীর্ষ পর্যায়ের একজন নেতা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। আমি ডিটেল এখনো হাতে পাইনি, পেলে এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ।